স্বাগত সংবাদ যোগে। দিনের প্রধান সংবাদ ও তার বিস্তারিত বিশ্লেষণ নিয়ে আপনাদের সাথে আছি আমি রুবাইয়াত অদিতি। এক সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম 40% বেড়েছে। মাসের ব্যবধানে বেড়েছে 44.83%। কথা বলি এই ইস্যুতে, চলুন। আমাদের সাথে আছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক অধ্যাপক ডক্টর মোহাম্মদ আজম খান। আর এছাড়াও আমাদের সাথে যুক্ত হওয়ার কথা রয়েছে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ক্যাবের ভাইস প্রেসিডেন্ট SM নাজির হোসাইনের। তার সাথেও আমরা যুক্ত হব। স্বাগত জানাচ্ছি সংবাদ যোগে। ডক্টর মোহাম্মদ আজম খান, আপনি আছেন আমাদের সাথে। মাঝে মাঝেই খুব অস্বাভাবিকভাবে আমরা পেঁয়াজের বাজার অস্থিতিশীল হয়ে উঠতে দেখি। বিগত কয়েক বছরে এটি বারংবার হয়েছে। এর পেছনে মূল কারণ কি দেখেন? এক পক্ষ তো আরেক পক্ষকে দোষারোপ করে। বাজার বিশ্লেষণ করলে মূল কারণ কি দেখেন? আপনাকে ধন্যবাদ। পেঁয়াজ, রসুন, আদা এগুলা হচ্ছে মশলা জাতীয় কৃষি পণ্য। এটা আমাদের প্রত্যেকটি কিচেনে আমাদের একটা খুব এসেনশিয়াল একটা পণ্য। যতগুলো তরি তরকারি আছে তার ভিতরে মানে শাকসবজি আছে, এগুলো হচ্ছে মশলা জাতীয়। তো যাই হোক, এগুলো কৃষি পণ্যর ভিতরেই পড়ে। তারপরেও আপনাকে একটু বুঝতে হবে, কৃষি পণ্যের সাথে পেঁয়াজের কিন্তু আলাদা একটা বৈশিষ্ট্য আছে। কৃষি পণ্য হলেও পেঁয়াজ কিন্তু সংরক্ষণ করা যায়, অলমোস্ট সারা বছর রাখা যায়। এবং এই পেঁয়াজের কারসাজিতে, পেঁয়াজের ঝাঁজে অনেকবারই আমাদেরকে কষ্ট পেতে হয়েছে, বিশেষ করে গত কয়েক বছরের মধ্যে এগুলো আমরা দেখেছি। তো অর্থনৈতিকভাবে যদি আমি ব্যাপারটা দেখি, আমাদের কিন্তু যে পরিমাণ পেঁয়াজের দরকার, আমরা ডোমেস্টিক্যালি প্রডিউস করি, তার চেয়ে বেশি পরিমাণ আমাদের পেঁয়াজ লাগে। অর্থাৎ আমরা পেঁয়াজের বাজারটা অনেকটা আমদানি নির্ভর। আপনি একটা পরিসংখ্যান দেই, 24-25 সালে অর্থাৎ গত বছরে আমরা 2,46,000 টন আমরা আমদানি করেছিলাম। 25-26 বছরে আমরা শুধুমাত্র 13,000 টন আমদানি করেছি। প্রায় 2,20 লক্ষ টন আমরা আমদানি ছাড়াই এটা ছিল, আমাদের ডোমেস্টিক পেঁয়াজ দিয়ে এটা চলে আসছিল। কিন্তু দেখেন, হঠাৎ করে এখানে সরবরাহ মানে 40 টাকা, 50 টাকা বা 60 টাকা করে দাম বেড়ে গেল। আমি আরেকটা তথ্য আপনাদের সবার জানার জন্য জেনে নেই। আমি আজকে ইন্টারনেটে দেখলাম, ভারতে প্রতি কেজি পেঁয়াজের দাম রুপিতে 15 টাকা, 15 থেকে 16 টাকা দরে বিক্রি হচ্ছে। আর বাংলাদেশে সেখানে অলমোস্ট 150 টাকা হয়ে গেছে। এর পিছনে আপনি কি শুধু, হ্যাঁ এটা একটা কারণ, আমরা আমদানি করতে পারিনি, দিস রাইট, এটা রাইট পয়েন্ট। তারপরেও এই কয়েকদিনের ব্যবধানে এটা কি 50 টাকা বেড়ে যেতে পারে? এর পিছনে অর্থনৈতিক কোনোই কারণ নাই। ইকোনমিক্যালি আমরা যদি বিচার বিশ্লেষণ করে দেখি, আমরা এর এত বেড়ে যাওয়ার অর্থনৈতিক কোনো কারণ আমি দেখতে পারি না। বিশেষ করে অর্থনৈতিক কারণের যদি আমি বলি, বৈশ্বিক দাম বেড়ে গেছে, ধরো ট্রান্সপোর্টেশন কস্ট বেড়ে গেছে, তারপরে আরো হতে পারে আপনার যে সরবরাহ কোনোভাবে সমস্যা হয়েছে, ট্রান্সপোর্টেশন প্রতিযোগিতার অভাব আছে, সরকারি নীতিমালার কারণে দাম বেড়ে যায়। এর একটিও ঘটে নাই। এখানে নিশ্চিতভাবে আইডেন্টিফাই করা যায় টোটালি একটা সিন্ডিকেশন কাজ করছে। অর্থাৎ ডিসঅনেস্ট ব্যবসায়ীরা এই পেঁয়াজের দামকে হঠাৎ করে বাড়িয়ে তারা নিজেরা মুনাফা অর্জন করতে সক্ষম হচ্ছে। এটার পিছনে একটা জিনিস, আমাদের কৃষকেরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। এই যে তারা প্রচুর পরিমাণে দাম বাড়িয়ে দিল। আমাদের সরকার কিন্তু ভারত থেকে আমরা ইম্পোর্ট করতাম না, আমরা 70-80 টাকা কেজিতে পেঁয়াজ আমাদের চলে যেত। বাট এরা এই যে অতি লোভী কিছু অসৎ ব্যবসায়ীদের কারণে এখন বাংলাদেশের সরকারকে বাধ্য হয়ে ভারত থেকে পেঁয়াজ আমাদের আমদানি করতে হবে। ফলশ্রুতিতে আমাদের যারা ডোমেস্টিক কৃষক তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন। অর্থাৎ এই দামটা আবার শার্পলি কমে আসবে। সরকার যদি এই 50-60 বা 1 লক্ষ টন আবার যদি আমদানির অনুমতি দেয়, তাহলে আমরা নিশ্চিতভাবে এই পেঁয়াজের দামটা কমতে বাধ্য হবে। তো আমরা এই নট অনলি পেঁয়াজের দাম, আমাদের দেশে অনেক রকমের কৃষি পণ্যের দামে আমাদের আপনার বাড়তে আমরা দেখি। তো সেখান থেকে আলোচনা করলে দেখা যায় যে আমাদের এই কিছু পণ্যের দাম হঠাৎ, যেমন কৃষি পণ্য, আরো অন্য কিছু কৃষি পণ্য আছে, যেমন এর ভিতরে হতে পারে আপনার পটেটো আছে,
তারপরে আলু, তারপরে হচ্ছে ফ্রুটস, বিভিন্ন রকমের কাঁচামরিচ, এগুলা আমাদের আমরা, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? জি জি, আমরা স্পষ্ট শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা এই যে কিছুদিন আগে দেখলেন, গত বছরে আমাদের আলুর দামটা কিন্তু একেবারে পড়ে গিয়েছে। আমাদের কৃষকেরা কিন্তু খুবই লুজার হয়েছে। আমার বাড়ি যেহেতু বগুড়া, মহাস্থানগড় থেকে প্রচুর আলু, কাঁচা সবজি ঢাকা সহ বিভিন্ন শহরে আমরা সাপ্লাই দিতে পারি। তো এই এই কৃষকেরা কিন্তু আলুতে এবার লস খেয়েছে, অনেক অনেক লস খেয়েছে। এবং এই যে তার কিন্তু কৃষকদের প্রতি সরকারের কিন্তু সেরকমের কোনো টেক কেয়ার নাই। ফলে এই এই কৃষকেরা যে সমস্ত পণ্য উৎপাদন করে, এর অনেক ক্ষেত্রেই তারা সঠিক দামটা পায় না। আপনি একটি কথা বলছিলেন, একটি পরিসংখ্যান বলছিলেন যে বাংলাদেশে উৎপাদিত পেঁয়াজের পরিমাণ আর সারা বছর ধরে আসলে কতখানি লাগে সেই হিসাবটা। ভারত থেকে আমদানি বন্ধ হওয়াকে পেঁয়াজের ব্যাপারীরাও দায়ী করেন সবসময়। আমাদের দেশি পেঁয়াজের উৎপাদন বাড়ানো, মজুদ করার যে প্রক্রিয়া সেটিকে উন্নত করা, কিংবা পেঁয়াজের মান উন্নয়ন, এইসব দিকে মনোনিবেশ করে কি সম্ভাব্য একটা সমাধানের পথ খোঁজার কোনো উপায় নেই? আছে, আপনার কথাটা সঠিক, এটা সরকার করতে পারে, তবে এটা দীর্ঘমেয়াদী প্রসেস। আপনি ওভারনাইট আপনি পেঁয়াজের উৎপাদন বাড়াতে পারবেন না। বিশেষ করে আমাদের মহাস্থানের পেঁয়াজের একটা গবেষণা ইনস্টিটিউট করা হয়েছে, তাদের মোটামুটি কিছু সাকসেস আছে, এখনো সেটা পুরা কান্ট্রি ওয়াইড করা সম্ভব হবে না। বিশেষ করে আমাদের ন্যাচারালি যেটা হয়, পাবনা এবং ফরিদপুর, রাজবাড়ী এলাকা প্রচুর পেঁয়াজ প্রডিউস হয়, অন্য কোনো ডিস্ট্রিক্টে তেমন উৎপাদন হয় না। তো আপনি যেটা বলছেন, পেঁয়াজের সংরক্ষণ সিস্টেমটাও আমরা আনসাইন্টিফিক্যালি করি, আমরা লোকালি এটা সংরক্ষণ করে সে পেঁয়াজগুলোকে আমরা দীর্ঘদিন রাখবার চেষ্টা করি, এটা অলমোস্ট 1 বছরই থাকে। কিন্তু এটা সংরক্ষণ করতে গেলে এটার জন্য আবার যে হিমাগার টিমাগার, এগুলো কিন্তু পেঁয়াজ আমরা নর্মালি হিমাগারে রাখি না। পেঁয়াজ সবজিটা আমরা এটা বাড়িতেই রিস্টোর করা হয়, বাড়িতে এটা সংরক্ষণ করে রাখা হয়। তো এটা আর সরকারি যে অন্যান্য যে তদারকি, সেখানে কিন্তু এটার আমি গুরুত্ব এটা বেশি দিতে চাই। দেখেন আপনি, এই যে আমাদের যারা ওই যে মানে যারা দ্রব্যের দাম নির্ধারণ করেন আর কি, যারা ওই ভোগ্যপণ্য নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ যারা আছেন, ওনারা যাই দেখবেন একটা জিনিস, আমি একটা জিনিসের উপর জোর দিতে চাই, সেটা হচ্ছে ওনারা যদি এই যে কত দামি কিনেছেন, আপনি দেখবেন যারা ওই বিভিন্ন মানে কনজিউমার যে অ্যাসোসিয়েশনের ওখান থেকে ওনারা যে ম্যাজিস্ট্রেটরা বিভিন্ন সময় যায়, ওরা কিন্তু কোনো সময় কোনো দোকানদার তাদের কত টাকায় কিনেছে এই ভাউচারটা তারা শো করে না, ইচ্ছে করে না এবং করতে চায়ও না। অর্থাৎ দেখবেন এই জায়গাটাই যদি সরকার খুব স্ট্রংলি সব ব্যবসায়ীদেরকে সরকারের মনিটরিং এর আওতায় রেখে সবাই কত দামে পেঁয়াজটা কিনেছে, অর্থাৎ মহাস্থান থেকে অথবা ফরিদপুর থেকে সে পেঁয়াজটা কত দামে কিনে নিয়ে এসেছে এবং তার ভাউচার থাকবে, এই ভাউচার দেখে সে কত টাকা লাভ করছে সেটাও ভিজিবল হইতে হবে। আমি দেখেছি যারা ইন্সপেক্টর বা যারা এনারা পরিদর্শনে যান এই ভোগ্যপণ্য ইয়েতে দ্রব্যের দাম দেখার জন্য, এবং ব্যবসায়ীরা যারা ক্ষুদ্র বলে ছোট ব্যবসায়ী আর হোলসেল, কেউ দোকানপাট বন্ধ রেখে তারা ওখান থেকে চলে যায়। কেন চলে যায়? এই যে সিন্ডিকেশন যে তারা করে, এই যে মজুদদারি, অতি লোভ যে তারা করে, এটাই এক বড় প্রমাণ যে তারা ওই ভাউচার গুলা কোথা থেকে কিনেছেন দেখাবে না এবং বলে যে এটা আমরা লোকালি কিনেছি। আবার বড় মার্কেটে যান, তারা দোকান ছেড়ে পালায়ে যায়। কত টাকা জরিমানা করবেন? আর এটা সরকারের পক্ষে কি এককভাবে করা সম্ভব? গোটা মার্কেটটা কি এত বড়, আমাদের জনবল কোথায়? তারপরে সরকার যদি এটা করতে চায়, অনেকে নিরুৎসাহিত হয়। তাই এই সরকারকেই যদি আমরা এটা করতে চাই এবং সংরক্ষণ বা অন্যান্য জিনিসগুলো যদি সরকার এককভাবে করতে চায়, সেটা সরকারের পক্ষে অসম্ভব একটা ব্যাপার দাঁড়িয়ে যায়। এখন আমাদের নীতি নৈতিকতার দিক থেকে আমরা এতই একটা পচনশীল জাতি যে আমরা সামান্য একটু সুযোগ পাইলেই সেই দিক থেকে আমরা
প্রচুর পরিমাণে লাভ করতে চায়। আপনাকে আমি এই সমস্যাটা তো আসলে বছরের পর বছর ধরে চলছে। এই যে সিন্ডিকেশনের কথা আপনি বলছিলেন, সরকারে যে দলই আসুক না কেন সিন্ডিকেশন তো ভাঙতে পারে না। সবসময় দেখি যে সিন্ডিকেটের দোষ দেয়া হয়। খুচরা ব্যবসায়ীরা পাইকারি ব্যবসায়ীদের দোষ দেয়, পাইকারি ব্যবসায়ীরা মিল মালিকদের দোষ দেয়, আড়তদারদের দোষ দেওয়া হয়, মধ্যস্বত্বভোগীদের দোষ দেওয়া হয়। নানানভাবে এক পক্ষ আরেক পক্ষের ঘাড়ে সবসময় দোষ চাপাতে থাকে। আপনার কি মনে হয় আইনে কোনো ধরনের পরিবর্তন এনে এইসব অসাধু ব্যবসায়ীদেরকে মানে নিয়ন্ত্রণে আনা সম্ভব? হ্যাঁ, সঠিক পয়েন্টটাই আপনি ধরেছেন। সরকার এই ব্যাপারে আমাদের যে আইনের যে ব্যাপারগুলো থাকে, অর্থাৎ সরকার কিন্তু আমাদের সবকিছু দেখার দায় দায়িত্ব সরকারের। সরকার যদি দাম নিয়ন্ত্রণের ব্যাপারটা প্রয়োজনীয় ব্যবস্থা নেয়, অর্থাৎ এই যে কিছু কিছু কম্পালশন করে দিতে হবে, যেমন দাম তারা লিখে রাখবে, তারপরে তারা ওই যে কোথা থেকে ক্রয় করেছে সে ভাউচারটা ম্যান্ডেটরি। যদি এখানে কোনো মানে কোনো ব্যতিক্রম ঘটে, দে শুড বি কাম আন্ডার পানিশমেন্ট। তারপরে আপনার বাজার মনিটরিংটা আরো শক্তিশালী হইতে হবে। আমরা যে মনিটরিংটা করা হচ্ছে এটা খালি দায় সারা গোছে, এবং সরকার আইনের ব্যাপারে এই সমস্ত দুষ্কৃতিকারীকে মিনিমাম কম্প্রোমাইজ তাদের সাথে করা যাবে না, তাদেরকে ছাড় দেওয়ার কোনো সুযোগ যেন না থাকে। আরেকটা জিনিস এখানে একটু বলে নিতে হবে, আমাদের যেহেতু এখন গভর্নমেন্টের অবস্থাটা মানে গুড গভর্নেন্স, যেটা সুশাসন নিশ্চিত করতে অনেক ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে আমাদের বর্তমান আনইলেক্টেড সরকার। যেমন বিশেষ করে দলীয় চাঁদাবাজি বা রাস্তাঘাটে যে টোল আদায়, এগুলো কিন্তু বর্তমান সরকারের, গত সরকারের অধীনেও ছিল, এই সরকারি কিছুদিন ছিল না, কিন্তু ইদানিং কিন্তু এটা যথেষ্ট পরিমাণে বেড়ে যাচ্ছে। এই ব্যাপারে সরকারের কিন্তু ভিজিবল কোনো মানে কঠোরতা আমাদের চোখে আসে না। অর্থাৎ এখানে গুড গভর্নেন্সের ঘাটতিটাও আছে। বিশেষ করে অনেকে আমরা দেখি ছাত্র উইংসের বিভিন্ন ছেলেমেয়েরা তারা ট্রাকের থেকে চাঁদা নেয় কিংবা ব্যবসায়িক ক্ষেত্রে চাঁদা নেয়। এই যে আমরা গত টিভিতেই দেখলাম যে আপনারা কৃষি কর্মকর্তাকে মাঠ দিয়ে তারা চাঁদা দাবি করছে, এরকম। এটা একটা ঘটনা, কিন্তু ভিতরের ঘটনা অত সুখকর নয়। এরা সর্বত্রই তাদের এই রকমের চাঁদা আদায়ের একটা প্রবণতা আমাদের সামনে চলে আসে। ফলে সরকারের ভিতরে যে গুড সুশাসনের অভাব, এটাও কিন্তু পরিলক্ষিত হয়। এখানেও কিন্তু আইনের কঠোরতা, আইন করে যদি জিনিসগুলোকে আমরা আরো সুন্দরভাবে এগুলা মনিটর করতে পারি, তাহলে আমার মনে হয় আপনি যেটা বলেছেন যে অত্যন্ত আইনের মাধ্যমে তাদেরকে সোজা করা সম্ভব। পৃথিবীর অনেক দেশে আছে, আমি ভারতের কথাই উল্লেখ করতে চাই। এখানে দেখানো 14-15 রুপিতে পার কেজি পেঁয়াজ সেখানে চলে আসতেছে। এই সরকার যদি প্রচুর পরিমাণে পেঁয়াজ আমদানি করে, আমাদের কিন্তু কৃষকেরা এই যে যেমন 70-80 টাকা কেজি বিক্রি করে কিন্তু তারা মোটামুটি একটা লাভ দেখতেছিল। কিন্তু এখন সরকার যদি প্রচুর পরিমাণে পেঁয়াজ আমদানি করে, তাহলে এই সমস্ত যারা ডোমেস্টিক আমাদের দেশীয় যারা কি বলে এই কৃষকেরা, পেঁয়াজ চাষিরা, এরা ক্ষতিগ্রস্ত হবে। কারণ এদের দেখা যাচ্ছে যে একটু লাভ হচ্ছিল, কিন্তু ওই যে বেশি খেতে গিয়েই তো মানে বিপদটা ঘটে। ওভার ইটিং ইজ অলওয়েজ মানে মানে শরীরের জন্য হার্মফুল। তো এদেরও অতি মুনাফা করতে যে আমাদের কৃষকদের 12টা বাজিয়ে ফেলবে। আমাদের কৃষকেরা একটা মোটামুটি ভালো দাম নিষ্পেষিত হচ্ছেন, আরেকদিকে ভোক্তাদের নাভিশ্বাস বাজারে গিয়ে তা মানে তাহলে মাঝখান থেকে আসল ক্রিমটা তাহলে শুধুমাত্র ব্যবসায়ীরাই খাচ্ছে। হ্যাঁ, ইন্টারমিডিয়েটরিজ ব্যবসায়ী, আবার অসৎ ব্যবসায়ী। আপনাকে আমি দুটা উদাহরণ দিই। একটা ওই যে মাইলস্টোন কলেজে যে একজন পাইলটের দুর্ঘটনার কারণে অনেক ছেলে মেয়ে ওখানে আহত হলো, মারাও গিয়েছে। ওখানে কিছু দোকান ছিল, সেখানে পানি বিক্রি হচ্ছিল 30 টাকার পানি 300 টাকা, 400 টাকা বোতল পানি বিক্রি হয়েছে। এই যে দেখেন এদের মনে মানে এটা একটা উদাহরণ। এরকমের আমাদের দেশের যারা ব্যবসায়ী, এরা যদি সুযোগ পায়, একটু সুযোগ পেলে সেখান থেকে তারা প্রচুর পরিমাণে মুনাফা অর্জন করতে চায়, এবং সেটা আনলিমিটেড। তাদের ভিতরে মিনিমাম নৈতিকতা বোধ কাজ করে না। এই জিনিসটাই আমার কাছে এখন প্রথমত যেটা মনে হয়, এই অনৈতিক আচরণ।
ইনহিউম্যানিক আচরণ। এতে করে আমাদের যে মূল সমস্যাগুলো আপনি যেটা বলেছেন, আমাদের যে বর্তমানে আমাদের ইনফ্লেশন রেট ইন জেনারেলি জি 8.3%, আর আমাদের কনজিউমার গুডস যেগুলো আমরা ভোগ করি ডেইলি, সেগুলোর কনজিউমার গুডস এর ওই ইনফ্লেশন রেটটা একটু কম, 7.6। এরকম আসলে আমরা পরিসংখ্যান নিয়ে মাঝে মাঝেই আলাপ আলোচনা করি, কিন্তু শেষ পর্যন্ত দেখা যায় যে যেটি বলছিলাম যে আমাদের কৃষকরাও নিষ্পেষিত হয়, আবার অন্যদিকে ভোক্তাদেরও বাজার করতে গিয়ে সংসারের অন্য খরচ চালানো সম্ভব হয় না। এই আলোচনার আসলে সেভাবে সমাধান বের হয় না যদি না যারা নীতি নির্ধারকরা আছেন তারা যদি হাল না ধরেন এই পরিস্থিতিতে। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে আজকে আলোচনায় যুক্ত হবার জন্য, আমাদেরকে সময় দেবার জন্য। দর্শক, আমাদের সাথে আজ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক অধ্যাপক ডক্টর মোহাম্মদ আজম খান যুক্ত ছিলেন। এই ছিল আজকের সংবাদযোগে। আগামীকাল ঠিক রাত 10টায় আবারও দেখা হবে নতুন কোনো বিষয় ও তার বিশ্লেষণ নিয়ে। একাত্তরের সাথে থাকুন।